হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন এত সকাল সকাল? সকাল মানে এখন 8টা বাজে। তুই না বলেছিলি সকালে কোথায় যেন যাবি, কী কাজ আছে তোকে ডেকে দেওয়ার জন্য। ও হ্যাঁ, তুই তাহলে অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসতেছি। কেন, আমাকে কি নিয়ে যাবি? আরে না, তুই নিচে যা আর নাস্তা করে কলেজে যা। ঠিক আছে, তুই কিন্তু আবার ঘুমিয়ে পড়বি না। আচ্ছা, ঘুমাবো না। এদিকে ঈশা কলেজ চলে যায়, অন্যদিকে আকাশ তৈরি হয়ে নেয়। বাসা থেকে বের হয়ে বাস ধরে ভার্সিটির সামনে এসে নামে। চারিদিকে চোখটা বুলিয়ে ভার্সিটি গেট দিয়ে ভিতরে যায়। চোখে মোটা ফ্রেমের চশমা পরে ভিতরে যায়। তখন একটা মেয়ে আর কিছু ছেলে পিছন দিয়ে ডাক দেয়। ওই হ্যালো, আপনাকে বলতেছি, কোথায় যাচ্ছেন? হুম, জি, আমাকে বলতেছেন? তুই ছাড়া কি এখানে কেউ আছে নাকি? আকাশ তো মনে মনে ভাবে, কি ছেলে মেয়েরা, ভার্সিটির স্যারদের পর্যন্ত এরা ছাড় দিচ্ছে না। আল্লাহ জানে এখানকার ছাত্রছাত্রীরা না জানি কিভাবে টিকে আছে। ওই হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? জি, কোথাও না। আচ্ছা, আমাকে কি বলবেন এখানে শিক্ষকের কমন রুমটা কোন দিকে? কেন রে, আমাদের নামে নালিশ দিবি প্রিন্সিপাল স্যারের কাছে? তাই তো। ইরা, তুইও না। এই ছেলেটার কথা প্রিন্সিপাল বিশ্বাস করলেও কি আর না করলেও কি, আমাদের কিছু আসে যায় না। তাছাড়া প্রিন্সিপাল নিজেই তো আমাদের কথায় উঠে আর বসে। ঠিক ধরেছিস। তা এখন বল, ওখানে কি? আপনাদের কেন বলবো? ওলে বাবালে, বোকা ছেলের মুখে কথা ফুটেছে। যা, এখন তোকে মাপ করে দিব। তার জন্য এখন এখানে কান ধরে উঠবস করবি। আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কানে কেন ধরবো? ওই, তোকে কান ধরতে বলেছে না, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? দেখুন, আপনারা কিন্তু ভালো করছেন না আমাকে একা পেয়ে এরকম ভাবে। ওরে, আসছে আমাদের একা ছেলে। ইরা যা বলেছে তাই কর, নয়তো তোকে মেরে এখানেই আমরা হাড় ভেঙে দিব। দেখুন, এরকমটা করবেন না। তাহলে এখনই তুই কান ধরবি। যদি না ধরিস, এখন তোকে জড়িয়ে ধরে সবার সামনে বলবো তুই আমার সাথে অসভ্যতামি করছিস। আকাশ এখন কি করবে তাই ভাবছে, কেননা ওর হাতে এখন করার মতো কিছুই নেই। এইদিকে ওরা সবাই হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তখন ভার্সিটিতে কয়েকটা গাড়ি আসে। ওখান থেকে একে একে কতগুলো ছেলে নামতে থাকে। ওরা নেমে সবাই ইরার কাছে আসে। ইরা, কি হয়েছে রে? এই আঙ্কেলটাকে? আঙ্কেল কথাটা শুনে ওরা সবাই হাসতে থাকে। হাসা শেষ হওয়ার পর, আরে, ওনার সাথে একটু মজা করছিলাম। কানে ধরতে বলেছি, কিন্তু কানে ধরছে না, তাই এই ব্যবস্থা। যদি না ধরে, তাহলে এখন ওকে এই হকি স্টিক দিয়ে কি কি করবো ওর সাথে তা নিজেও জানবে না। ওই শালা, ইরা বলার পরেও তুই এখনো কানে ধরিসনি? এইদিকে কলার আর ঈশাকে নিয়ে কথা বলাতে আকাশের তো এবার রাগ হচ্ছে, যা বলার বাইরে। এদিকে বাকিরা বুঝতে পেরেছে আকাশ রেগে গেছে, কিন্তু ওর রাগ দেখেও ওরা মজা নিচ্ছে। হঠাৎ চোখের পলকে আবিরের হাতটা ওর কলার থেকে ছাড়িয়ে নেয়। কি, তোর এত বড় সাহস? তুই আমার হাত ধরেছিস? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই, তোরা একে যত ইচ্ছা মারতে থাক, আজকে ওকে এমন একটা শিক্ষা দেব যে ও সারা জীবন মনে রাখবে। এদিকে আবির ও ইরা আর নদী ওরা গাড়ির উপরে গিয়ে বসে। নদী ও আবির ভাই বোন, আর আবির ইরাকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। তাই ইরার সাথে সারাক্ষণ লেগে থাকার চিন্তা করে। একটু পরে ওর লোক আকাশকে মারার জন্য যায়, ওদের মারতে থাকে। এতে আবির তাকিয়ে আছে, কেননা আবির ভাবতে পারেনি ওর লোকেদের এইভাবে মারবে। ভার্সিটিতে থাকা সবাই তাকিয়ে আছে ওদের মারামারি দেখে। এদিকে ওদের মারা শেষ পর্যায়ে আবির এসে আকাশের পেটে লাথি দেয়। এতে কিছুটা দূরে গিয়ে পড়ে। দূরে যাওয়ার সাথে সাথে, তুই কি ভেবেছিস ওদের মেরে হিরো হয়ে যাবি? আজকে তোর এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবি। কিছুক্ষণ পর আবিরের সাথে আকাশের মারামারি লাগতে থাকে। এতে আকাশ কিছুটা আহত হয়
আর আবির আরও বেশি আহত হয়। এদিকে আবির মার খেয়ে শুয়ে আছে, কোনোভাবেই উঠতে পারছে না। তাই নদী আসে মারার জন্য, কিন্তু আকাশ হাত ধরে ফেলে মারতে এলে। ভাগ্য ভালো আমি মেয়েদের গায়ে হাত তুলি না, যদি তুলতাম তাহলে আজকে তোর কি অবস্থা করতাম তা নিজেও জানতে পারতে না। ওই দিন ভার্সিটি থেকে চলে আসে হসপিটালে, ওখানে কিছুটা চিকিৎসা করিয়ে নেয়। এদিকে আবির আর ওর লোকজনকে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হয়। আকাশের নামে মামলা করতে যাবে, কিন্তু নদী বাধা দেয়। লাগবে না মামলা করা, ভাইয়া সুস্থ হয়ে ওই ছেলেটার উপর প্রতিশোধ নেবে। শুধু ভাইয়া একবার সুস্থ হোক, তারপর ওই ছেলেকে মজা বোঝাবে। অফিসার, আপনারা তাহলে এখন আসতে পারেন। ওকে ম্যাডাম, তবু আমাদের কোনো সাহায্য লাগলে বলবেন। আচ্ছা, জানাবো। এখন হয়তো ভাবছেন পুলিশ অফিসার নদীকে কেন ম্যাডাম বলে ডাকলো। আসলে নদীর বাবা একজন বড় রাজনীতিবিদ, বর্তমানে উনি মন্ত্রী, তাই একটু পাওয়ার তো থাকবেই। এইদিকে আকাশ বাসায় এসে দিব্যি ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলায় আকাশ ভার্সিটিতে আসে, কিন্তু আজকে ভার্সিটিতে তেমন কাউকে দেখতে পাচ্ছে না, কেননা ওরা সবাই হসপিটালে। তাহলে দেখবে কি করে? এটাই স্বাভাবিক। আকাশ চলে আসে প্রিন্সিপালের রুমে। স্যার আসবো কি? আরে স্যার, আপনি এখানে? আস্তে আস্তে, ভুলে যাবেন না আপনি কিন্তু একজন প্রিন্সিপাল। আরে আমি তো সামান্য প্রিন্সিপাল, কিন্তু আপনি তো... উফ, আস্তে কেউ শুনে ফেলবে। ঠিক আছে স্যার, এখন তাহলে চলুন আপনাকে সবটা বুঝিয়ে দিই। ঠিক আছে চলুন। এদিকে প্রিন্সিপাল স্যার আকাশকে ক্লাস দেখিয়ে দিলেন। ওখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল। ওখানে কিছুক্ষণ পর, স্টুডেন্ট, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি তোমাদের নতুন স্যার পারভেজ হোসেন আকাশ। আজকে থেকে উনি তোমাদের হিসাব বিজ্ঞান করাবে কয়েক মাসের জন্য, কেননা উনি তোমাদের গেস্ট লেকচার, তাই ওনাকে সম্মান করবে। প্রিন্সিপাল স্যার উনি ওনার কথা বলে চলে গেল। এদিকে আকাশ ক্লাস করাতে থাকে। 1 ঘন্টা ক্লাস শেষ করে আকাশ চলে আসে আবারও প্রিন্সিপাল স্যারের কাছে। স্যার আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? আমি কেন এসেছি এই ভার্সিটিতে তা একমাত্র আপনাকে বলা হয়েছে, তাই আমার পরিচয় বলতে নামটাই সবাই জানবে, এর বেশি কিন্তু কেউ যেন না জানে। আর যে কথাটা বলা ছিল, কোনো প্রফেসর যেন আমার ব্যাপারে না জানে। কিন্তু আপনি যে হিসাব বিজ্ঞান পড়াতে চেয়েছেন, পারবেন তো পড়াতে? তা নিয়ে আপনাকে এখন ভাবতে হবে না, এখন চলি আমি, কাজ আছে। এই কথা বলার ছিল। আর কি কথা? আপনি এইভাবে এই পোশাকে আসলে ছাত্রছাত্রীরা তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সমস্যা নেই, এর চেয়ে একটু স্মার্ট হয়ে আসবো দরকার হলে। তাহলেই হবে। ওনার সাথে কথা বলে চলে আসে। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে বল, এইভাবে চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, আজকে আমাকে তুই নিয়ে যাবি? কোথায় নিয়ে যেতে হবে বল? আজকে নতুন একটা সিনেমা বের হয়েছে, তাই চল না আমরা গিয়ে ওই সিনেমাটা দেখে আসি। তোর কি মাথা খারাপ? আমার ভাই বোন গেলে সবাই কিন্তু অন্য কিছু ভাববে। কে কি ভাবলো তা নিয়ে আমার কিছু যায় আসে না। তুই না নিয়ে গেলে আমি একা একা যাব, আর কোন ছেলে যদি আমাকে... হয়েছে, আর বলতে হবে না, যা তৈরি হয়ে নে। এই তো আমার লক্ষ্মী ভাইয়াটা, তুই 15 মিনিট অপেক্ষা কর, আমি তৈরি হয়ে আসছি। এইদিকে ঈশা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনাদের আকাশ ও ঈশার সম্পর্কে আরও কিছু তথ্য দেই। আকাশের পরিবারে আকাশ আর ঈশা ছাড়া আর কেউ নেই, কেননা ওদের বাবা মা দুজনেই গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যদিও ওটা আদৌ অ্যাক্সিডেন্ট ছিল না, সে কারণ আপনারা পরে জানতে পারবেন। আকাশের যথেষ্ট পরিমাণে টাকা আর সম্পত্তি আছে, যা অনুমান করলে 100 কোটি গিয়ে পৌঁছাবে। এইদিকে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে আকাশ সিনেমা দেখার জন্য। ওরা বেরিয়ে যাওয়ার পর মলে আসে। ওখানে ঈশাকে একটা সাইডে দাঁড় করিয়ে টিকিট আনতে যায়। যখন টিকিট নিয়ে আসে তখন টিকিট নিয়ে এসে দেখে ঈশা ওখানে ছিল না, সেজন্য আশেপাশে দেখতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। ঈশাকে খুঁজে পাচ্ছে না। এদিকে মোবাইলও বন্ধ ওর, তাই আকাশ মলে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। ওখানে দেখতে পাই ঈশাকে কয়েকটা ছেলে বিরক্ত করতেছে। আর কিছুক্ষণ পরেই পুলিশ এসে ওদের সবাইকে নিয়ে যায়। তাই আকাশও দেরি না করে তাড়াতাড়ি পাশের পুলিশ স্টেশনে গিয়ে ওখানে দেখে ঈশাকে জেলের ভিতর আটকে রাখা হয়েছে, আর সাথে কিছু ছেলেকেও, তবে ওদের আলাদা আলাদা জেলে রাখা হয়। এদিকে ঈশার চোখের পানি আকাশকে এতটাই হার্ট করে যে পুলিশগুলো ঈশাকে ধরে নিয়ে এসেছে ওদের জেলের ভিতর মারতে থাকে। মারতে মারতে অনেক পুলিশ অফিসারের আহত করে ফেলে। তোদের এত বড় সাহস, তোরা আমার বোনকে কষ্ট দিলি? তুই শালা বাঁচবি না, পুলিশের হাত তুলেছিস তুই, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না।
দেখি তোদের কত ক্ষমতা আমাকে আটকানোর। তোরা বিনা দোষে আমার বোনকে এনেছিস, তাই না? আগে ওই ছেলেগুলোর ব্যবস্থা করি। এইদিকে চাপিনি ঈশাকে বের করে আনে। ঈশা তো বের হয়ে কান্না করে দেয়। ভাইয়া আবার একটু দূর ছিল না, তবু ওরা আমাকে এখানে নিয়ে আসছে। থাক, আর কাঁদিস না বোন, আমি এসে গিয়েছি। তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি ওদের ব্যবস্থা করি যাদের জন্য তোকে এখানে আসতে হলো। ওই ছেলেগুলো রুমে ঢুকে ওদের এত পরিমাণে মারতে থাকে যে ওদের এক একজনের হাত পা ভেঙে ফেলে। এক একে ওখানে থাকা প্রায় 6 জন ছেলেরই হাত ভেঙে দেয় রুম থেকে বের হয়ে। ঈশা, চল আমার সাথে। কিন্তু ভাইয়া, পুলিশের গায়ে হাত তোলার জন্য তো ওনারা তোকে... তুই এই নিয়ে ভাবিস না, এখন চল বাসায় যাই। তোর আর সিনেমা দেখা হলো না। কালকে আবার দিবে, তাই আবার দরকার হলে কালকে গিয়ে দেখবো আবার। এখন চল তাহলে। ঈশাকে নিয়ে বের হয়ে আসে। এইদিকে পুলিশ স্টেশনে কিছুক্ষণ পর কয়েকটা অ্যাম্বুলেন্স এসে ওখানে থাকা আহত ব্যক্তিদের নিয়ে হসপিটালে চলে যায়। এইদিকে পুলিশ স্টেশনে থাকা প্রতিটা সিসি ক্যামেরা তখন অফ করা ছিল, আর ওই দিনের সব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল। এইদিকে আসলে কি হয়েছে ওখানে তা তো আপনারা জানেন না, তাহলে চলুন সে কাহিনী আমরা ঈশার কাছ থেকে শুনে আসি ঈশাকে বাড়িতে আনার পর। ইস, ওখানে কি হয়েছে বলতো? ভাইয়া, তুই তো সবটাই জানিস, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আরে আমি আর তুই জানি, কিন্তু পাঠক পাঠিকা ওনারা তো কিছুই জানে না। তাহলে কি এখন আবার বলতে হবে? বল, ওখানে দাঁড়িয়ে থাকার পর কি কি হয়েছে তা বল। তুই টিকিট আনতে যাওয়ার পর ওখানে কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করে, তাই আমি ওদের থেকে একটু দূরে গিয়ে এসে দাঁড়াই। তখন ওখানে কতগুলো ছেলে আসে। ওই লাগবে নাকি? কি? এই যে ড্রাগস। সি, আমি এইসব খাই না। তুই না খেলে কি হবে? তুই যার সাথে কোনায় বসে বসে দেখবি, তাকে নিয়ে খাবি আর মস্তি করবি। দেখুন, আপনারা ভুল করতেছেন, আমি আমার ভাইয়ের সাথে এসেছি। ওকে ধর আর কিছুটা খাইয়ে দে। এরপর ওরা কিছুটা খাওয়া দাওয়া করে নেয়। তারপর স্যার, ওরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। কি? পুলিশকে মিথ্যে বলিস? তুই কি ভেবেছিস আমরা এগুলো বুঝি না? আজকে তোকে থানায় নিয়ে গিয়ে সব বের করবো। স্যার, বিশেষ না হলে এখানকার সিসিটিভি দেখুন। তাকে তোকে বলতে হবে? এরপর ওরা আমাকে নিয়ে যায়, তার উপর ওই ছেলেগুলো আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু ভাইয়া, এখন পুলিশ তো আমাদের সব জায়গায় খুঁজতে থাকবে আমাদের ধরার জন্য। এখন আমাদের বাঁচাবে কে? আমাদের না ঈশা, আমি তোকে বাঁচাবো, তুই একটুও চিন্তা করিস না। ঠিক আছে ভাইয়া। চল এখন কিছু খেয়ে ঘুমাবি। ওরা দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ইরা ও নদী আবিরকে দেখার জন্য হসপিটালে আসে। ওখানে ডক্টর বলে ওদের সুস্থ হতে আরো 3 মাস লাগবে। কিছুক্ষণ পর নদী, আমাকে এবার ভার্সিটিতে যেতে হবে। কিন্তু ভাইয়াকে এভাবে রেখে যাব কি করে? তোর ভাই সুস্থ হতে 3 মাস লাগবে, তাছাড়া সামনে পরীক্ষা, ক্লাস না করলে তো সমস্যা। ঠিক বলেছিস। আচ্ছা চল তাহলে। ওরা দুজন ভার্সিটিতে আসে। এদিকে আকাশও কিছুটা চেঞ্জ হয়ে আসে। রুমে এসে ক্লাস করাচ্ছে, তখন রুমের বাহিরে দরজার দিক থেকে স্যার, আসবো কি? কথাটা শুনে আকাশ বাহিরে তাকায়। তখন ইরা ও নদীকে দেখতে পায়। আকাশ তাকাতেই ওরা দুজনও চমকে ওঠে। আসো ভিতরে, তবে এরপর থেকে লেট হলে আর ভিতরে ঢুকতে পারবে না, কথাটা মনে রাখবে। মনে থাকবে স্যার। 10 মিনিট পর আকাশ ওর ক্লাস শেষ করে বের হয়ে যায়। আকাশ যাওয়ার পরই ইরা ও নদী ফুসু করতে শুরু করে দেয়। কি রে, ওই খ্যাত লোকটা না? তাই তো দেখতেছি, ওই খ্যাত লোকটা কি না আমাদের লেকচারার। ভাবতেও আমার খারাপ লাগছে, তবে আমি ওনাকে ছেড়ে দিব না। স্যার হয়েছে তো কি হয়েছে, আমি ছেড়ে দিব না এত তাড়াতাড়ি। কি করবি? তাহলে শোন কি করব। এদিকে ইরা ও নদী দুজনে প্ল্যান করতে থাকে। ওরা প্ল্যান অনুযায়ী আকাশকে ফলো করতে থাকে। ওদের প্ল্যান অনুযায়ী আকাশকে ইচ্ছে করে ইরার শরীরের উপর ফেলে দেয়। এতে ওরা দুজনে মাটিতে একজন আরেকজনের উপর পড়ে। ইরা উঠে গিয়ে আকাশকে একটা চড় দেয়। এতে ভার্সিটিতে থাকা অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। এদিকে আকাশের তো মাথা আরো গরম হয়ে আছে, কেননা ইরা ইচ্ছে করে এসব করছে সেজন্য। কাজটা কিন্তু ঠিক করলেন না। আমিও জানি ঠিক করিনি, কিন্তু কি করব বলুন,
আপনাকে তো একটু শাস্তি দিতেই হয়, তাই না? এর প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়ব। দেখা যাবে কি করে। এদিকে ভার্সিটিতে এক গাড়ি পুলিশ ঢুকে। ওখানে একটা মেয়ে গাড়ি থেকে বের হয়ে ইরার কাছে যায়। কি ব্যাপার, এখানে এইভাবে তোমরা জড়ো হয়ে আছো কেন? তা কি আপনাকে বলতে হবে? হবে, এখন বলো সমস্যা কি? এই লোকটা আমার বান্ধবীকে জোর করে ট্রিট করতে চাইছিল। কি ব্যাপার, কথাটা কি সত্যি বলছে? আমার কথা কি বিশ্বাস হয় না? কিন্তু একতরফা কথা শুনে কাউকে তো দোষী বলা যাবে না। কিন্তু সবাইকে জিজ্ঞেস করুন কি হলো, তোমরা বলছো না কেন? ইরার কথায় সবাই আকাশের বিরুদ্ধে সাক্ষী দেয়, কেননা ইরাকে ভার্সিটির সবাই চিনে, তাই ওর মতের বিরুদ্ধে ওরা যেতে চাইবে না। এদিকে তানু বুঝতে পারে। কি রে, তুই তাহলে সত্যি দোষী? চল থানায়, আজকে তোকে এমন মারবো যে কখনো মেয়েদের দিকে তাকাবেও না। দেখুন, আপনি ভুল করছেন। ভুল নাকি সঠিক, থানায় চল। আর আপনারা দুজন আসুন, এফআইআর করতে হবে তো। তবে আপনারা একটু এখানে অপেক্ষা করুন, আমি একটু ভিতর থেকে আসছি। ঠিক আছে। তানু যাওয়ার পর ইরা ও নদী মিটমিট করে হাসতেছে, তার সাথে হিট লাগার মতো কথা বলেই চলেছে। এদিকে তানু কাজ শেষ করে ওদের নিয়ে থানায় নিয়ে আসে। নদী ও ইরা ওদের এফআইআর করে চলে যায়। আজকে দেখবি তুই পুলিশের পাওয়ার কত। ও তাই নাকি? তা একটা কথা বলবো কি? কি কথা? একটা কল দিব? কেন? আমি যে এখানে, পরিবারকে তো জানানো দরকার। ঠিক আছে, তবে বেশি সময় লাগাবি না। ঠিক আছে, লাগাবো না। ফোন দেওয়া হলে কার সাথে কথা বলে মোবাইল দিয়ে দেয়। মোবাইল দেওয়ার 5 মিনিট পর তানু কারোর কল পেয়ে বসে থেকে উঠে দাঁড়িয়ে যায় আর লকআপের কাছে সে দরজা খুলে দেয়। এতে করে আকাশ ভিতর থেকে বের হয়ে আসে। সরি, আমি বুঝতে পারিনি। সরি বলতে হবে না, আপনার তো কোনো দোষ নেই। এতগুলো লোক বললে তা তো সত্যি বলে সবাই বিশ্বাস করবে, তাই স্বাভাবিক। কিন্তু একটা কথা, মাঝে মধ্যে পরিস্থিতি বুঝে কাজ করবেন, নয়তো কখন কি হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখবো। আচ্ছা, আপনি কি ওখানকার শিক্ষক নাকি ছাত্র? আমি ওখানে পড়াই, কিন্তু আপনি কেন জানতে চেয়েছেন? আমি জানতে চেয়েছি এই জন্য যে যিনি কল দিয়েছিল উনি আপনাকে মনে হয় খুব ভালো করে চেনে, তাই বললাম। তাছাড়া মেয়েটার কথাতেই বুঝে গেছি আপনি ওখানে ওইরকম কিছু হবেন। তাছাড়া কি করব বলেন, আমাদের যে প্রমাণের উপর নির্ভর করতে হয়। সমস্যা নেই, তাহলে এবার কি আমি আসতে পারি? আসতে পারেন, আর খেয়াল রাখবেন নিজের। কেন বলুন তো? ওরা হয়তো আবার কোনো না কোনো কেসে আপনাকে ফাঁসাবে। সমস্যা নেই, ছাড়িয়ে নেওয়ার জন্য তো আপনি আসেনি। ও তাই নাকি? আচ্ছা, তাহলে এবার যেতে পারেন। ওখান থেকে বের হয়ে আসে। পরদিন যখন আবার ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, তখন ইরা ও নদী আকাশের পিছনে ছিল। আকাশ ভার্সিটিতে ঢুকে ওর রুমে চলে যায়। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে দেখে ওরা ক্লাসে বসে আছে আর ওদের মধ্যে কথা বলতেছে। তাই এই তোমরা দুজন দাঁড়াও। আমাদের বলছেন? তোমাদের ক্লাসে যে স্যার আছে তা কি তোমরা ভুলে গিয়েছো? জি না, ভুলি নাই। আপনাকে তো আমরা স্যার হিসেবে মানি না। তাহলে আপনি ক্লাসে থাকা আর না থাকা এতে আমাদের কিছু আসে যায় না। বেয়াদব মেয়ে কোথাকার, স্যারের সাথে কি করে কথা বলতে হয় বাবা মা কি শেখায়নি? দেখুন, আপনি কিন্তু সীমা অতিক্রম করেছেন। কথাটা শুনে মেয়েটার সামনে গিয়ে একটা থাপ্পড় দেয়। এতে করে পুরো ক্লাসের সবাই তাকিয়ে আছে ওনার দিকে। আপনি ওকে মারলেন কেন? কথাটা বলা মাত্রই এবার ইরাকেও একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস! নদী, চল তো প্রিন্সিপাল স্যারের কাছে। চল দেখি ওই লোকটা কি করে আমাদের ভার্সিটি থাকে। ওরা প্রিন্সিপাল স্যারের রুমে আসে। এসে তো যা ইচ্ছে তাই বলতে থাকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে পাঠায়। আকাশ ওনার সাথে কথা বলে রুম থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর, কেমন দিলাম আজকে তোকে? তোমাদের কথায় বোঝা যায় তোমরা কিভাবে বড় হয়েছো। তোমরা দুজন কাল আমার রুমে এসে দেখা করবে। কেন? আপনার রুমে গিয়ে কোনো কিছু করার প্ল্যান করছেন না তো? তোমাদের মানসিকতাও দেখি অনেক সেন্স, যা বলেছি তাই করবে। একটু পরে এসে দেখা করবে। যদি না করি? প্রিন্সিপাল স্যারের আদেশ, বাকিটা তোমাদের ইচ্ছে। এই কথা শুনে ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এর ভিতর আকাশ রুমে গিয়ে সব প্ল্যান করতে থাকে কি কি করা যায়। কিছুক্ষণ পর ওরা রুমে আসে। আকাশ তখন নদীকে রুমের বাহিরে অপেক্ষা করতে বলে। ও কেন যাবে একা?
তা তোমাকে জানতে হবে না, ওকে যখন বলেছি ওই বাইরে যাবে। নদী যাবে না। পরে ইরা আর আকাশের কথা চেপে বাইরে চলে যায়। নদী যাওয়ার পরে আকাশ এসে ইরার সামনে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি আমার সামনে কেন আসলেন? কাজ ছাড়া তো আর আসিনি। আমার সামনে কি কাজ থাকতে পারে? তাছাড়া এই খ্যাতমার্কার চেহারা নিয়ে আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা তো নেই তোমার। এবার কথাটা আকাশের গায়ে লাগে, তাই ইরাকে দেওয়ালের সাথে চেপে ধরে। ইরা তো ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারছে না। কি বললে? আমি খ্যাত? আজকে দেখবে এই খ্যাত ছেলেটা কি করতে পারে। কথাটা বলে ইরাকে লিপ কিস করে বসে। ইরা তো অনেক চেষ্টা করার পরও পারছে না ছুটতে, কেননা আকাশ ওর ঠোঁট চেপে ধরেছিল অনেক শক্ত করে। এতটা শক্ত করে ধরেছে যে ইরা বেশি ছাড়ানোর চেষ্টা করলেই ঠোঁট কেটে যেতে পারে। এভাবে 10 মিনিট পর আকাশ ইরাকে ছেড়ে দেয়। ইরা কান্না করার বদলে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এতটা মুখ ফুলিয়ে রেখেছে যে বলার বাহিরে। ওখানে থাকা ওয়াশরুমে যায়, ইচ্ছে মতো কুলি করতে থাকে। এইদিকে লেট দেখে নদী রুমে দরজায় টোকা দিয়ে যাচ্ছে, তাই আকাশ দরজা খুলে দেয়। ইরা কোথায়? ওয়াশরুমের ভিতর। ওখানে কেন? তা তোমার বান্ধবীকে গিয়ে জিজ্ঞাসা করে নিও বের হলে। ও আসলে ওকে নিয়ে বের হবে। ইরা মুখ ধুয়ে বের হয়ে আসে। যাওয়ার সময় আকাশের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, আজকের ঘটনাটা মনে থাকবে, এই শোধ আমি নিবই। কিসের শোধ নেওয়ার কথা বলছিস তুই? তুই বুঝবি না, চল আমার সাথে, ওকে তো আমি দেখে নিব। ওরা রাগ করে চলে যায়। এদিকে আকাশের রুমে টেবিল মার্কা হাসি দিয়ে বসে আছে। এদিকে নদীর কোনো কথারই উত্তর দিচ্ছে না, তাই নদী অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে ওই দিন আবার ঈশা জেদ ধরে আবার সিনেমা দেখবে, তাই ঈশাকে নিয়ে ওখানে যায়। এদিকে নদী ও ইরা ওরাও ভাগ্যক্রমে ওই দিন সিনেমা দেখতে যায়। তখন দেখা হয় আকাশের সাথে। দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাই ইরা ও নদী ওখানে যায়। কি ব্যাপার স্যার, আপনি কেন? আমি যে কারণে আসি না কেন তার আগে বলো, তোমরা আমার পিছনে ফলো কেন করছো? কই ফলো করলাম স্যার, আমরা তো এসেছি মুভি দেখার জন্য, কিন্তু আপনি তো দেখি অলরেডি ভালোই একটা জমিয়ে রেখেছেন। কথাটা শুনে আকাশের গায়ে লাগে, তাই ওখানে একটা থাপ্পড় দেয়। বেয়াদব কোথাকার, যাকে তাকে দেখে উল্টাপাল্টা ভাবনা তোমাদের যাবে না, যার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। তোমরা যদি নিজেদের কথাবার্তা ঠিক রাখতে পারতে তাহলে মনে হয় এত কিছু হতো না। আমার সাথে যে দাঁড়িয়ে আছে সে আমার আত্মীয় তো হতে পারে বা আমার বোনও তো হতে পারে, তাই এরপর থেকে কাউকে দেখে এরকম মন্তব্য করার আগে এই থাপ্পড়ের কথা মনে রাখবে। ঈশা, চল আমার সাথে। আকাশ ঈশাকে নিয়ে চলে যায়। এদিকে ওরা দুজন দাঁড়িয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ইরা, আমি একটা কথা বুঝি না, তোকে দেখলেই কেন উনি এভাবে তোকে মারে? এটা তো আমিও বুঝতে পারছি না, তবে উনি আজকে যা করেছে আমার সাথে, এর জন্য তো ওনাকে অনেক বড় মাসুল দিতে হবে। চল আজকে আর মুভি দেখবো না। কেন, কি হয়েছে? মুড নেই। এইদিকে ওরা মুভি দেখছে, অন্যদিকে আকাশ একবার যে পুলিশ স্টেশনে গিয়ে ওদের মেরেছে ওখানে একটা লোক ভিডিও করে রেখেছিল, কিন্তু ভিডিওতে আকাশের মুখটা তেমন একটা দেখা যাচ্ছে না, সেজন্য ওনারা কোনো অ্যাকশন নিতে পারছে না। এদিকে কিছুক্ষণ পর অনেকটা সময়ের পর মুভি দেখতে তানুও আসে, তবে তানু আসে অন্য একটা কাজে। এর কারণ আপনারা এখনই জানতে পারবেন। ওরা মুভি দেখে বের হলে তানুর সাথে দেখা হয়। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? মুভি দেখা শেষ, তাই বাসায় যাচ্ছি। তা আপনি আমার পিছনে কেন লেগে আছেন? সে অনেক কাহিনী, পরেও জানতে পারবেন। এখন বলুন, আপনার পাশে ওই মেয়েটিকে? কেন, ওর পরিচয় দিয়ে কি করবেন? যতটুকু বলতে বলেছি ততটুকু বলতেই তো পারেন। আমার বোন হয়। তাহলে এক কাজ করুন, আপনার বোনকে বাসায় পৌঁছে দিয়ে একবার পুলিশ স্টেশনে আসবেন। ওখানে কেন? কেউ কি আবার নালিশ করেছে নাকি? তা তো আপনার আসার পরই বলতে পারবো। এখন যা বলছি তাই করেন। ঠিক আছে। আচ্ছা ঈশা, তুই একা একা যেতে পারবি তো বাসায়? আমি তো যেতে পারবো ভাইয়া, কিন্তু তুই ওদের সাথে গেলে ওনারা যদি কিছু উল্টোপাল্টা করে বসে তোর সাথে? দূর পাগলি, আমার কিছু হবে না, তুই যা, আমি সময় মতো চলে আসব। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, এখন তুই সাবধানে যা। এইদিকে ঈশা তো চলে যায়। অন্যদিকে তানু আকাশকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওখানে আকাশকে বসতে বলে।
তার সাথে কিছু পুলিশকে ইশারায় গার্ড দিতে বলে, যেন আকাশ পালাতে না পারে। কিন্তু আকাশ কোনো কিছু বুঝতে পারছে না। চা না কফি খাবেন? এইগুলো তো অন্য কোথাও বসেও খাওয়া যেত। অন্য কোথাও সম্ভব নয় বলেই তো এখানে আসা। ঠিক বুঝলাম না আপনার কথায়। সব বুঝতে পারবেন একটু পর। তবে আপনার বোনকে মনে হয় একা একা থাকতে হবে। মানে কি, একটু স্পষ্ট করে কি বলবেন? বলার তো ছিল, তবে তার আগে আপনাকে একটা জিনিস দেখাই। কি দেখাবেন? আর এত রহস্য করে বলার কি আছে? বলার আগে সামনে তাকান। সামনে কি? তানুর কথায় আকাশ সামনে তাকায়, তাকিয়ে দেখে ওই দিনের মারামারি ভিডিও দেখাচ্ছে। ওটা দেখে আকাশ একটু নার্ভাস হয়ে যায়। তা তানু ঠিকই খেয়াল করে, কিন্তু কিছু বুঝতে দেয়নি। কি ব্যাপার, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কই, আমি তো ঠিকই আছি। কিন্তু এটা কিসের ভিডিও আর কোথায় এটা? আমাকে কেন দেখাচ্ছেন বলেন তো? কারণ ছাড়া তো আপনাকে দেখাতে যাচ্ছি না। ভালো করে দেখুন। আমাদের একটা থানায় কেউ একজন ঢুকে সব পুলিশ অফিসারকে মেরেছে, আর তার উপরে এই লোকটার মুখে আপনার সাথে মিল আছে কিছুটা, কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। যদি আপনি সে ব্যক্তি হন তাহলে কি আছে আপনার কপালে, আপনি নিজেও জানেন না। সন্দেহ ব্যক্তিতে আপনি আমাকে এখানে এনেছেন কেন? সন্দেহ না, 100% নিশ্চয়তা ওই দিন ওই পুলিশ স্টেশনে আপনি ছিলেন আর ওদের এত মেরেছেন, তাই আপনাকে গ্রেপ্তার করা হলো। সবটা যখন জেনে গিয়েছেন তখন তো এটাও জানেন কি জন্য মেরেছি। এত কিছু বলার মতো তো নেই। এই, ওকে গ্রেপ্তার করো। তানুর কথায় ওরা আকাশকে গ্রেপ্তার করে জেলে রেখে দেয়। এদিকে আকাশ আবারও আগের মতো তানুকে বলে, একটা কল দিতে পারবো কি? কখনোই না, কারণ আগের একবার কল দিয়ে এখান থেকে চলে গেলে কিন্তু আজকে কোথাও যেতে পারবে না, কারণ এতজন লোককে মেরেছো, তাহলে তোমার ফাঁসি তো একটা নিশ্চিত, তাই না? এত তাড়াতাড়ি যদি অধৈর্য হয়ে যান তাহলে তো কিছু করতে পারবেন না। আমাকে এখানে ধরে এনেছেন, এটা যদি অন্য কেউ জানে তাহলে আমাকে এখান থেকে বের হতে সময় বেশি লাগবে না। ও তাই নাকি? কি করে? তা তো দেখতেই পারবেন, কিন্তু তার জন্য তো আমাকে কল দিতে হবে। লাস্ট কল করবেন, কিন্তু যদি কিছু করতে পারবেন না, কারণ আপনি এতগুলা পুলিশকে মেরেছেন, তাহলে বুঝে নিন কি কি হতে পারে আপনার জন্য। কেউ তো বাঁচাতে পারবে না। তারপর আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহস এতগুলা পুলিশকে মেরেছেন আপনি? আপনি কি জানেন এর জন্য আপনাকে কি কি করতে হতে পারে? আমার কিছু হবে না। তাছাড়া যদি আমার পরিচয়... আপনার পরিচয় মানে? তেমন কিছু না, কল দেই তাহলে। কিছুক্ষণ পর কল দিয়ে কথা বলে। কথা শেষ হওয়ার 15 মিনিট পর ওই অফিসে অনেকগুলো পুলিশ আর অন্যান্য কয়েকটা বাহিনী এসেছে। এরা আসাতে তানু একটু বেশি বিচলিত হয়। কি ব্যাপার, এতগুলা বাহিনী একসাথে কেন? এই যে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আপনি কে যে এরা আসবে? কিছুক্ষণ পর ওরা এসে তানুকে বলে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য। বড় বড় অফিসার আসাতে আর বলাতে তানু আকাশকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তানু এখনো জানে না আকাশ আসলে কে, কি তার পরিচয়। অন্যদিকে ঈশা অপেক্ষা করতে থাকে, কিন্তু আকাশ না আসাতে ঈশা অনেক টেনশন করতে থাকে। এইদিকে পরের দিন আকাশ আবার ভার্সিটিতে এসে ক্লাস করাতে থাকে। তখন আবার ইরা ও নদী আগের মতো শুরু করে কথাবার্তা। তাই আজকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় ওকে। কিন্তু ক্লাস শেষ করে যখন মাঠে আসে তখন তানুকে দেখতে পায় একা দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে ডাক দেয়, এই যে মিস্টার আকাশ, কোথায় যাচ্ছেন বলে? আশ্চর্য, আমি পালাবো কেন? তাছাড়া আমি কি অপরাধী নাকি যে পালিয়ে পালিয়ে থাকবো? আমার থেকে তো আপনাকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমি একটা হিসাব মেলাতে পারছি না। কি হিসেব শুনি? আপনাকে যখনই আমি ধরি তখনই কোনো না কোনো পাওয়ার জন্য বেরিয়ে যান। আসলে আপনি কে? আমি সবার মতো সাধারণ মানুষ। তা তো বুঝতে পারছি, কিন্তু অন্য সবার থেকে আপনাকে আলাদা দেখতেছি। আকাশ আর তানুকে কথা বলতে দেখে ইরা ও নদী আসে ওখানে। আরে ম্যাডাম, আপনি এখানে? আজকেও কি ওনাকে গ্রেপ্তার করতে এসেছেন নাকি? ম্যাডাম করতে চাইলে এখনই করে নিন, কেননা এরপর হয়তো আর সুযোগ পাবেন না। আরে ওনাকে গ্রেপ্তার করতে আসিনি, আমি এসেছি ওনার সাথে বন্ধুত্ব করার জন্য। কি, ওনার মতো একটা খ্যাত লোকের সাথে কি বন্ধুত্ব করবেন? আপনি জানেন ওনার এই পোশাকের জন্য ওনার সাথে কোনো মেয়েই তো কথা বলতে চায় না। তাছাড়া ওনার মতো খ্যাত ছেলের সাথে আপনার বন্ধুত্ব করাটা মানায় না। শাট আপ! আমি কার সাথে বন্ধুত্ব করব আর করব না তা কি তোমাদের থেকে আমাকে শিখতে হবে? সরি ম্যাডাম। তোমরা দুজন সে প্রথম থেকে ওর পেছনে পড়ে আছো।
যদি তোমাদের আর ওর আশেপাশে দেখি না, তাহলে তোমাদের দুজনকে আমি জেলের ভিতর ঢুকিয়ে ছাড়বো। ওই হ্যালো ম্যাডাম, আমাদের পরিচয় আপনি হয়তো জানেন না। যদি জানতেন তাহলে এই কথাটা কখনোই বলতেন না। তবুও আপনাকে এবার সাবধান করে দিচ্ছি, আমাদের পিছনে লাগতে আসবেন না, নয়তো এর ফল মোটেও ভালো হবে না। এই বলে ওরা দুজন তো চলে যায়, কিন্তু তানু এখনো ওখানে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। এদিকে তখনই কিছু ছেলে কয়েকটা গাড়ি নিয়ে আসে, আর গাড়ি থেকে নেমে ওরা নিজেদের মতো করে ড্রাগস নিতে থাকে, যা পুরো ভার্সিটির সবাই দেখতে থাকে। কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না, কেননা বলে ওদের হয়তো বাঁচিয়ে রাখবে না, তাই সবাই চুপ করে আছে। ওরা ভার্সিটির পিছনে যেতে থাকে, তাই আকাশ তানুকে নিয়ে ওই দিকে যায়। আসলে তানু পুলিশ ড্রেস পরে আসেনি, তাই কেউ ওকে চিনতে পারছে না। ওদের পিছনে যাওয়ার পর দেখে ছেলেগুলো একটা পুরনো বাংলোর ভিতরে ঢুকে যাচ্ছে, তাই তানুকে নিয়ে ওখানে যায়। কি ব্যাপার, আমরা এখানে কেন এসেছি? একটু চুপ করে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেন এসেছি এখানে। যা যা হচ্ছে সব কিছু এই মোবাইল দিয়ে রেকর্ড করতে থাকুন। আপনি কি করবেন? প্রশ্ন না করে যা করতে বলেছি তাই করুন। তানুর হাতে মোবাইল দিয়ে দেয়, তানু ওদের ভিডিও করতে থাকে। অন্যদিকে আকাশ চুপি চুপি ওদের ফলো করতে থাকে। ওরা কি কি করে, কোথায় যাচ্ছে, সব কিছু ফলো করে। ওরা কোন দিক দিয়ে এই ড্রাগসগুলো আনছে আর কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, সব কিছু ফলো করতে থাকে। কিন্তু আজও কোনো শেষ রাস্তা আকাশের চোখে পড়ে না। তাছাড়া বেশি ভিতরে যদি যায় তাহলে ধরা পড়ে যেতে পারে, তাই ওখান থেকে ফিরে আসে। এসে তানুকে নিয়ে বেরিয়ে পড়ে কিছুটা দূরে এসে। এই জায়গার ব্লুপ্রিন্টের ব্যবস্থা করতে পারবে কি? এটা আমার দ্বারা হবে না। আচ্ছা, তাহলে আপনি এখন যান, আমাকে কিছু একটা করতে হবে। কি করবেন? তাছাড়া ওইগুলো করে আপনার কি লাভ বলুন তো? সব কিছু বুঝতে হবে না। তানুকে পাঠিয়ে দিয়ে আকাশ ওখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন ওই ছেলেগুলো আসে ওখান থেকে, তখন আকাশকে দেখেই বলে, ওই কে রে তুই, এখানে কেন দাঁড়িয়ে আছিস? আমি কে তা পরে জানতে পারবে। এখন এটা বল, এই কাজগুলো কোন দিন থেকে করছিস তোরা? কোনো কাজের কথা বলছিস তুই? কেন বুঝতে পারছিস না আমি কোন কাজের কথা বলতেছি? না। এই ভিডিওটা দেখ, তাহলে বুঝতে পারবি আমি কোন কাজের কথা বলতেছি। ছেলেটি ভিডিও দেখে হাত থেকে মোবাইল পড়ে যায়, আবার তাড়াতাড়ি করে তুলে মোবাইল থেকে ভিডিওটি ডিলিট করে দেয়। এখন কি করবি তুই? এখন তো ভিডিও নেই তোর কাছে। তুই কি আমাকে এত বকা পেয়েছিস নাকি? তোর এই ভিডিও আরও 10 জনের কাছে পাঠানো হয়েছে। তাছাড়া এই মোবাইল দিয়ে ভিডিওটা করা হয়নি, অন্য মোবাইল দিয়ে করা হয়েছে, তাই এখান থেকে ডিলিট করে লাভ নেই তোদের। কি কি চাস তুই? বেশি কিছু না, তোদের এই মালগুলো আসে কি করে, তোরা বিক্রি করিস কিভাবে, আর এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা কোন দিক দিয়ে, এইগুলো বলে দে, তাহলে আমি আর কোনো কিছু বলবো না। বাহ, তুই তো দেখি অনেক কিছু জানিস। তা এখন বল, কে তুই আর আমাদের ফলো কেন করছিস? আমি কে তা পরেও জানতে পারবি, এখন পরিচয় দেওয়ার মতো সময় মোটেও নেই। এখন শুধু আমার প্রশ্নের উত্তর দিয়ে দে, তাহলে আমি চলে যাব। আমার সাথে দেখতেছিস ওরা কারা? দেখলাম তো, ওদের তো বডি বিল্ডার মনে হচ্ছে। ঠিক ধরেছিস। এখন তোকে কি পরিমাণ মারবো যে তুই নিজেও জানিস না। ওরা আকাশকে মারার জন্য আসে, কিন্তু আকাশও কম না, ওদের মারতে থাকে। মার খেয়ে অনেকে ওখানে চুপটি করে বসে আছে, তা দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। কে রে তুই? এদের এভাবে উৎপাত যখন করেছিস তখন তোর মধ্যে বিশেষ কোনো গুণ তো আছে, নয়তো তোর মতো একটা খ্যাত ছেলে ওদের মতো এত বডি বিল্ডার লোকদের এভাবে মারতে পারতি না। বললাম না আমার পরিচয় পরেও জানতে পারবি। এখন বল, আমার প্রশ্নের উত্তর কখন পাবো? আমি সত্যি জানি না। আমি শুধু মালগুলো আসলে তারপর আমি ওইগুলো নিয়ে কাজ করি, নয়তো এর বাইরে আর কোনো কিছুই জানি না। মিথ্যা বলবি না, ওরা যখন মাল নিয়ে আসে তখন তো তোর সাথে যোগাযোগ করেই আসে ওরা, তাই এখন তুই আমাকে সব ডিটেলস আর ওদের নাম্বার দিবি। আমার কাছে নেই। বুঝতে পেরেছি, তোকে তাহলে মেরে ফেলতে হবে। পায়ের থেকে বন্দুক বের করে ওর মাথায় ধরে, এতে করে ছেলেটি সব সত্যি কথা বলে দেয়। তবে যতটুকু জানে শুধু ওই কথাগুলোই বলে দেয়। সবটা জানার পর ওই ছেলেটাকে ছেড়ে দেয়। এইদিকে ওরা যাওয়ার পর আকাশ যখন ওখান থেকে বের হবে তখন তানু ওর সাথে করে কতগুলো ফোর্স নিয়ে আসে। ওরা আকাশকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আকাশ, ওরা কোথায় গেল? কারা? কারা মানে? যা তখন ড্রাগসের ডিল করছিল ওদের কথা বলছি।
আরে ওরা তো অনেক আগেই চলে গিয়েছে। তাহলে তুমি এখানে কেন অপেক্ষা করতে লাগলে? এই তো গাছে কত সুন্দর সুন্দর আম আছে, এইগুলো খাওয়ার জন্য থেকে গেলাম। মিথ্যে বলার আর জায়গা পাও না? সত্যি বলতেছি, তাছাড়া মিথ্যা বলে আমার কি লাভ শুনি? সেটাও বড় কথা। এখন কি করা যায় তাহলে? কিছু করার নেই, ওই ছেলেগুলোর ভিডিও তো আছে, ওদের থেকে ভিডিও নিয়ে কোনো না কোনো কিছু তো করে নিতে পারবে। এখন তাহলে তুমি যেতে পারো, আমি এই জায়গাটা এখন সার্চ করব। আমিও থাকি। তার প্রয়োজন হবে না, প্রফেশনাল লোক ছাড়া এখানে কারোর হালাও নেই। তাই তুমি যাও, আমি একা জায়গাটা দেখবো। ওকে দেখো। এইদিকে তানু সবটা দেখতে থাকে, অন্যদিকে আকাশ ওখান থেকে চলে আসে। অন্যদিকে ছেলেটি ওর বড় লোকেদের সাথে কথা বলে সবটা জানিয়ে দেয়। ওরা সবটা জানার পর কোনো টেনশন নেওয়ার কিছু নেই, আন্ডারগ্রাউন্ডের ভিতর মাল নেই তো? বস আছে, কিন্তু ওইগুলো লুকিয়ে রাখা আছে, তাই ওরা যদি খুঁজে কোনোভাবেও পাবে না। না পেলেই ভালো, তবে যদি খুঁজে পায় তাহলে কিন্তু আমাদের অনেক তথ্যই ওরা পেয়ে যাবে। কিছু জানতে পারবো না, তবে ওরা আমাদের ভিডিও করে নিয়েছে। কি, ওরা তোমাদের ভিডিও বানিয়েছে? এখন যদি ওই ভিডিও ওরা প্রশাসনের কাছে দিয়ে দেয়? বস, দেওয়ার হলে আরও আগেই দিয়ে দিত, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করাতো না। তাছাড়া আপনি এই নিয়ে টেনশন করবেন না। ওকে, তুমি ওই দিকটা সামলে নিও। ওদের কথাবার্তা শেষ, কিন্তু তানু ওর লোকেদের নিয়ে কোনো রকম তথ্য ওরা খোঁজ পায়নি। তাই ওরা নিরাশ হয়ে ফিরে আসে। পরদিন সকালে ভার্সিটিতে আসে, তখন ওই ছেলেটি আরও 20 জনের মতো লোক নিয়ে আকাশকে ক্লাসের মধ্যে মারার জন্য। তখন কি ব্যাপার, তোমরা কারা? এখানে লাঠি আর এইগুলো নিয়ে আসার কারণ কি? ওরা আমার লোক। ওই দিন তো বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে তুই বাঁচবি না। ভুলে গেলে কি ওই দিনের মারগুলো? ওই দিন তো আমার কম ছিল লোক, কিন্তু আজকে আমার অনেক লোক। তাই তোর কি হবে এবার ভাবতে থাক। ছাত্ররা ওরা আমাকে মারতে এসেছে, তোমরা কি সাহায্য করবে না? ক্লাসে তেমন একটা ছেলে ছিল না, তাছাড়া আপনারা তো জানেনই ছেলেটা ক্লাসে উপস্থিত খুবই কম হয়। স্যার, আপনাকে কেউ সাহায্য করবে না, তাই আপনি নিজেরটা নিজেই করুন। আর আমরা তো মেয়ে, আমরা তো ওদের সাথে পারবো না, তাই নিজেরটা নিজেই ঠিক করুন। আমাদের এর ভিতরে জড়িয়ে কোনো লাভ নেই। আচ্ছা, তোমরা যখন মারতে এসেছো তখন 10 মিনিট বাইরে অপেক্ষা করো, আমি ক্লাস শেষ করে আসতেছি। ওই এতক্ষণ কি আমরা অপেক্ষা করব নাকি? তোকে মারতে এসেছি আমরা, তোর ভাষণ শোনার জন্য আসেনি, বুঝলি? ওদের কথায় আর সংখ্যায় আকাশ পেরে উঠবে না, তাই মোবাইল বের করে কি যেন টাইপ করে আবার মোবাইল রেখে দিল। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, অঙ্কটা শেষ করে বের হ তাড়াতাড়ি। অঙ্ক করাতে থাকে, কিছুক্ষণের মধ্যে অঙ্ক শেষ করে নেয়। ছেলেটি আকাশকে ধরে মারতে থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পর ওরা মাঠের মধ্যে নিয়ে আসে। অনেক মেরেছিস, এবার তো আমার মারার পালা। কিছু করতে পারবি না তুই, বুঝলি? এতগুলো লোকের মাঝে তুই তুচ্ছ, বুঝলি? কে বলেছে আমি একা? এখন তোরা দেখবি কি হয়। 1 2 3 বুম। ধর সালারে। যে ছেলেটি আকাশকে মারার জন্য আসে সেই ছেলেটিকে কারা যেন দূর থেকে গুলি করে পায়ের মধ্যে। এভাবে প্রায় 10 জনকে গুলি করা হয়। এতে বাকিরাও ভয় পেয়ে আর সামনে এগোনোর সাহস পাচ্ছে না। কি হলো, সামনে এগোবি না আর? যদি আসতে চাস তাহলে আয়। তুই আবার কোন গেম শুরু করলি? তোকে তো দেখে নেব। এখনই দেখ। তবে তোরা যতই এখান থেকে পালাতে চাইবি না কেন, কোনো কিছু হবে না, শত চেষ্টা করেও পারবি না। এরপর একে একে ওখানে থাকা বাকিগুলোকেও গুলি করতে থাকে। এভাবে গুলি করতে থাকে, ওরাও মাটিতে শুয়ে থাকে। কিছুক্ষণ পর ওখানে অ্যাম্বুলেন্স আসে আর ওদেরকে নিয়ে চলে যায়। এদিকে পুরো ভার্সিটির সবাই তাকিয়ে আছে, কেউ কোনো কিছু বলছে না, কারণ কোনো কিছু বলার মতো ওদের মুখ নেই। কেননা কি হচ্ছে ওখানে তো ওরা নিজেও জানে না। কিছুক্ষণ পর ওখানে প্রিন্সিপাল স্যার আসে। আকাশ, কি হচ্ছে এখানে? কেন স্যার? তুমি যদি এইভাবে করতে থাকো তাহলে তো সবাই তোমার পরিচয় জেনে যাবে। জানবে না, সে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। কিন্তু তুমি যে কারণে এসেছো ওই কাজটা কি আজও শেষ হয়েছে নাকি আরও কিছুদিন বাকি আছে? মাত্র অর্ধেক হয়েছে, তাই আপনি এখন কি করবেন তা বলেন। যেভাবে চলতেছে সেভাবে চলতে থাক। ঠিক আছে, তবে সাবধানে থেকো। তোমার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, তোমার কিছু হয়ে গেলে তো আমারই চাকরি নিয়ে পরে টানাটানি হয়ে যাবে। কিছু হবে না আপনার, আমাকে 5 দিনে ছুটি দিন। আমি এই 5 দিনে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। তোমার আবার ছুটি লাগে নাকি? তোমার যখন ইচ্ছে তখন ছুটি নাও। ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পর বাড়িতে আসে। ওখানে ঈশা বসে বসে টিভি দেখছিল।
তাই ঈশাকে খাবার দিতে বলে চলে আসে রুমে ফ্রেশ হয়ে নিচে নামে, সাথে একটা ব্যাগ নিয়ে। ব্যাগ দেখে ঈশা প্রশ্ন করে, ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাব 5 দিনের জন্য। তুই বাসায় একা একা থাকতে পারবি তো? পারবো ভাইয়া, কিন্তু একা একা তো একটু সমস্যা হবে, তাই চালিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তবে এই 5 দিন তুই বাড়ির বাইরে যাবি না, সব সময় বাসায় থাকবি। বাসায় সব বাজার আছে তো 5 দিন চলার মতো। হে ভাইয়া, সব কিছু আছে, তোকে এ নিয়ে টেনশন করার কিছুই নেই। আমি তাহলে চলি। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। আকাশ এই 5 দিন দেশের বাহিরে যায়। এই 5 দিনে আকাশকে ভার্সিটিতে না দেখে ইরা অনেক মিস করে। নদী, ওই খ্যাত স্যারকে দেখছি না ভার্সিটিতে। কি ব্যাপার, তুই কি ওনাকে ভালোবেসে ফেলেছিস নাকি? আরে না, ভালোবাসবো কেন? তাহলে ওনার কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? না মানে কিছুদিন ধরে দেখছি না তো, তাই বললাম। দেখ, হয়তো কোথাও মার খেয়ে পড়ে আছে হসপিটালে। উনি যে পরিমাণে মারামারি করে, এতে তো তাই বোঝা যায়। আমারও সেই রকম কিছু মনে হচ্ছে। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, চল আমরা একটু ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই। বিল কিন্তু তুই দিবি। ঠিক আছে দিব, এখন তো চল। চল তাহলে। ওরা দুজন ক্যান্টিনে গিয়ে দেখে ওখানে তানু বসে আছে। তানু ইরা ও নদীকে দেখে ওর কাছে আসতে বলে। ওর এসে তানুর সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আমাদের ডাকলেন কেন? আকাশ কোথায়? আকাশকে? তোমাদের স্যার, যাকে তোমরা খ্যাত বলে ডাকো। জানি না কোথায় উনি, 3 দিন ধরে তো ভার্সিটিতে আসছে না। ভার্সিটি আসছে না নাকি তোমরা দুজনে কিছু করেছো ওর সাথে? আমরা কি করব ওনার সাথে? ভার্সিটিতে আসার পর থেকে তোমরা দুজন ওর পেছনে যেভাবে লেগে আছো, তাহলে ভেবে দেখো আমি যেই কথাটা তোমাদের বলছি তা কি ভুল বলছি? দেখুন, আমরা নিজেরাও জানি না উনি কোথায়, তাই শুধু শুধু আমাদের পেছনে লেগে কোনো কাজ হবে না। তাছাড়া আপনাকে দেখতেছি ওনার পেছনে বেশি লেগে আছেন। তা প্রেমে পড়েছেন নাকি ওই খ্যাতটা? ওই রকম একজন লোকের প্রেমে পড়াটা ভাগ্যের ব্যাপার। এখন শুধু অপেক্ষায় আছি। একবার যদি আকাশ আমাকে ওর মনের কথাটা বলে দেয়, তাহলে আমি একটি বারের জন্য ওকে মানা করব না। সাথে সাথে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে নিব। আপনার স্বপ্ন জীবনেও পূরণ হবে না, তাই আমাদের চিন্তা করতে হবে না আপনাকে। আমরা ওনার সাথে কিচ্ছু করিনি, আর উনি কোথায় আছে আমরা তাও জানি না। চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলি তোমাদের। যদি আকাশের কিছু হয় আর ওর পিছনে যদি তোমাদের হাত থাকে, তাহলে একটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। তানু চলে যায় কথার বলে, কিন্তু ইরা ও নদী তো চুপটি করেই বসে আছে, কেউ কিছু বলছে না। পরে ওরা ওদের খাবার শেষ করে ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ কি করে, কোথায় গিয়েছে, কেন গিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের পরে জানাবো। এখন যদি জানিয়ে দিই, অনেক রহস্য এখন খোলাসা হয়ে যাবে, তাই গল্পের রহস্য রাখার জন্য পরিচয় গোপন রাখতে হয়েছে। 2 দিন পর আকাশ ওর কাজ শেষ করে বাড়িতে আসে। বাড়িতে এসে ঈশার কাছে যায়। ঈশা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়, কেননা আকাশ আগের থেকেও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ভাইয়া, তুই দেখি পুরোই চেঞ্জ। কই আর চেঞ্জ হলাম? আগে তো একরকম পোশাক পরতি, এখন তো অন্যরকম দেখতেছি। তুই কি সত্যি আমার ভাই নাকি অন্য কেউ? আরে পাগলি, আমি সত্যি তোর ভাই। আচ্ছা এখন আমাকে খাবার দে, আমি রেস্ট নিয়ে আসতেছি। এই কয়েকদিন তোকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? একটু না, তুই ওপরে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন আকাশ রেডি হয়ে নিচে নামে। দেখতে একেবারেই হিরোর মতো লাগছে। ঈশা তো দেখে অবাক হয়ে যায়। ভাইয়া, কি ব্যাপার, আজকে তুই এইভাবে কেন? কেন, দেখতে কি খারাপ লাগছে? আরে না ভাইয়া, আমি তো ভাবছিলাম আজকে তোকে দেখে কত মেয়ে না তোর জন্য পাগল হয়। আরে বোকা বোন, তেমন কিছু না। তুই এখন তাহলে কলেজে যা, আমি যাচ্ছি এখন কাজে। ঠিক আছে যা, কিন্তু আসার সময় পারলে একটা ভাবিকে নিয়ে আসবি। আমি একা একা বাসায় বোর হয়ে যাই, সময় কাটে না। যদি একটা ভাবি থাকে তাহলে গল্প করে কাটিয়ে দিতাম। আচ্ছা দেখি সেরকম কাউকে পাই কিনা। সত্যি ভাইয়া? সত্যি। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। গেট দিয়ে ঢোকার সময় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে গাড়ির দিকে, কেননা এর আগে এতদিন ধরে কেউ এত দামি গাড়ি নিয়ে কখনো ভার্সিটিতে আসেনি, তাই সবাই তাকিয়ে আছে। ওই দিন ইরা ও নদীও ছিল।
ওরাও অবাক হয়ে তাকিয়ে আছে। গাড়ি থেকে নেমে আকাশ অফিস কক্ষে চলে যায়। সবাই তো তাকিয়ে আছে, আর বেশিরভাগ মেয়েরাই ক্রাশ খেয়ে বসে আছে। কি হ্যান্ডসাম ছেলেটা, এর আগে কেন দেখিনি ওই ছেলেটাকে? মনে হয় আজকে এসেছে নতুন। চল দেখি কোন ইয়ারে পড়ে। চল। ওরা দুজনে আকাশকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ ক্লাস করার জন্য রুমে যায়। ইরা ও নদী ওরা দুজনে ওদের ক্লাসে ঢুকে পড়ে। কি ব্যাপার, এটা তো আমাদের রুম। আমারও তো তাই মনে হয়। এখন কি করব? আচ্ছা, ছেলেটা তো মনে হচ্ছে আমাদের সাথেই পড়ে। চল তাহলে, তো ভালোই হলো। ওরা ক্লাসে ঢুকে আকাশের কাছে যায়। হাই, আমি ইরা চৌধুরী। আপনার নাম? আমি নদী। আপনি কি আমাদের সাথেই পড়েন? তোমাদের মাথা কি ঠিক আছে? কি বলতেছেন? আসলে আমাদের মাথাটা ঠিকই আছে, কিন্তু আপনাকে দেখার পরই আমার মাথা ঠিক নেই। নিজের জায়গায় গিয়ে বসেন। আমরা তো বসবো, আপনি চাইলে আমাদের সাথে বসতে পারেন। এই বেয়াদব মেয়ে, বসো এখানে। ইরা ও নদী তো ধমক শুনে ভয় পেয়ে ওখানেই বসে যায়। এইদিকে ক্লাস করাতে থাকে, অন্যদিকে ওরা দুজন তো নিজেদের মতো করে বকাবকি করতে থাকে। তাই ওদের দুজনকে দাঁড় করে। কি ব্যাপার, তোমরা দুজনে আসার পর থেকেই তো দেখি ফুসুর ফুসুর করে চলেছ। দাঁড়াও তোমরা। ওরা দুজনে দাঁড়িয়ে যায়। তোমরা ক্লাসের মধ্যে এরকম করছো কেন? আমাদের দুজনের কথা বাদ দেন, তার আগে এটা বলুন আপনি কে? এটা তো আকাশ নামে একজন খ্যাত স্যার ছিল, উনি তো আমাদের এই বিষয় করাতেন, কিন্তু আপনাকে দেখে তো ওই রকমভাবে। আমি আকাশ। কি আপনি আকাশ স্যার? কিন্তু আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপনাদের দুজনের বিশ্বাস হয় বা না হয় তাতে আমার কিছু আসে যায় না। আমার ক্লাসে কোনো রকমভাবে কথা বলা চলবে না। ঠিক আছে স্যার। ওরা দুজনে বসে আছে। এদিকে আকাশ ক্লাস শেষ করে গাড়ি নিয়ে চলে যায়। ওরা দুজনে তো হাঁ হয়ে তাকিয়ে আছে, কেননা ওদের মাথায় কোনো কিছু ঢুকছে না। কিভাবে কি হয়ে গেল? এদিকে আকাশের পরিচয় জানার পর ইরা তো আকাশের জন্য প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। তাই আকাশকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি। এদিকে পরের দিন ইরা ভার্সিটিতে এসে অপেক্ষা করতে থাকে কখন আকাশ আসবে। কিছুক্ষণ পর আকাশ আসে। গাড়ি থেকে নেমে যখন অফিসের দিকে যাবে, তখন ইরা সবার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আকাশকে প্রপোজ করে। আই লাভ ইউ আকাশ। এইদিকে ভার্সিটির সবাই দাঁড়িয়ে আছে আর ব্যাপারটা দেখতেছে। অন্যদিকে আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলবে তাই ভাবতেছে। তাই ইরার হাত থেকে ফুল নিয়ে আবার ইরার দিকে ছুঁড়ে ফেলে দেয়। এতে ইরা ভার্সিটির সবগুলো ছেলে এবং মেয়েদের সামনে ইরা তো অনেক লজ্জা পায়। তোমার কি মনে হয় তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো? কখনোই না। আমি এতদিন খ্যাতভাবে এসেছি বলে আমাকে নিয়ে এতদিন যা করলে, আর যখনই আমি আজকে স্মার্ট হয়ে এসেছি তখনই আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিলেন। বাহ, ভালোই তো। সো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। যদি কখনো আমার মনে হয় তুমি ঠিক হয়ে গিয়েছো, তখনই আমি ব্যাপারটা ভেবে দেখব। সরি আকাশ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। জাস্ট শেট আপ। তোমার মতো মেয়েকে এইসব বলে আর লাভ নেই। তাছাড়া আমার হাতে মোটেও সময় নেই, ক্লাসে যেতে হবে। ইরাকে ইগনোর করে ক্লাসে চলে যায়। এইভাবে 1 মাস কেটে যায়। ইরা আকাশকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আকাশকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করে চলেছে। কিছুক্ষণ পর নদী, এই নদী, কি হয়েছে বল? ওই ব্যাটার পেছনে আমি এত মাস ধরে ঘুরঘুর করি, শালার ব্যাটা আমাকে পাত্তাই দিচ্ছে না। তুই একটা কাজ কর, অন্য কোনোভাবে যদি ওকে ফাঁসানো যায় তাহলে তো ভালোই হবে। সেটা কিভাবে? এই জন্য আমাদের নতুন করে প্ল্যান করতে হবে। কি সেটা আমাকেও বল। বলবো। তার আগে কয়েকদিন ধরে ওকে ফলো কর। ওর বাড়িতে কে থাকে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কার উপরে ওর বিশ্বাস সবচেয়ে বেশি, এইসব তথ্য যদি আমরা সহজেই পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। আচ্ছা, তাহলে কাল থেকে শুরু করব। আমিও কিন্তু সাথে থাকবো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তাহলে কোন দিক দিয়ে আগে শুরু করবি? আগে আমরা ওর বাড়ি থেকে ফলো করব। কিন্তু ওর বাড়ির ঠিকানাই তো জানি না। আসলেই তো। শোন, কাল কখন ও ভার্সিটি থেকে বাসায় যাবে তখন ওকে ফলো করে আমরা ওর বাড়ি পর্যন্ত যাব। তারপর আমরা ওখান থেকেই সব তথ্য পাবো। তাহলে তাই করি।
চল তাহলে ভার্সিটিতে। এদিকে ওরা ভার্সিটিতে যায়, অন্যদিকে তানুও যায় ভার্সিটিতে। কেননা আকাশকে অনেক মাস ধরে দেখেনি, তাই আকাশের সাথে দেখা করার জন্য ভার্সিটিতে যায়। এদিকে তানু তো আকাশকে দেখে কোনোভাবেই চিনতে পারছে না, তাই অনেক ছাত্রকে আকাশের ব্যাপারে জিজ্ঞেস করে। এই ছেলে এদিকে আয়। জি বলুন। এখানে আকাশ নামে একজন স্যার আছে, উনি কোথায়? উনি তো এইমাত্র ক্লাসে গেল। তা কোন দিকে ক্লাসরুম? বামে গিয়ে সোজা যাবেন। ভালো থেকো। তানু ওই পথ ধরে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে নিজের আকাশকে দেখে চিনতে পারছে না। কিছুক্ষণ পর যখন আকাশ নিজে এসে বলে তখনই চিনতে পারে। আপনি ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করুন, আমি ক্লাস শেষ করে আসতেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর ওরা নিজেদের মতো করে ক্যান্টিনে যায়। ওখানে ওরা নিজেদের মতো করে কথা বলতে থাকে। এদিকে ইরা তো দেখতেছে আর তেলে বেগুনে জ্বলতেছে। ওই কুত্তি, এই মেয়েটা তো আমার আকাশের সাথে। আরে বললেই কি নিয়ে যাওয়া যায় নাকি? তাছাড়া আকাশ স্যার ওকে বিয়ে নাও করতে পারে। না করলেই ভালো। ওই তো ওরা উঠেছে, চল এবার ওই বেটাকে ফলো করি। চল তাহলে। ওরা দুজনে ফলো করে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে অনেকক্ষণ ধরে চারিদিকে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর ওরা দূরবীন দিয়ে পুরো বাড়ি দেখতে থাকে। ওরা তখন আকাশের রুমে একটা মেয়েকে দেখতে পায়। এরা তো মেয়েটাকে দেখে। ওই বেটা একটা খারাপ। কেন, কি করেছে? সামনে দেখ, একটা মেয়েকে নিয়ে রুমের মধ্যে শালার বেটার বিয়ে করেছে, এই জন্য আমার কথা ফিরিয়ে দিয়েছে। আগে আমাকে দেখতে দে। নদীও দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পর ওরা দুজনে ওখানে অপেক্ষা করতে থাকে। একটু পর আকাশ বের হয়ে যায়। তখন নদী ও ইরা আকাশের বাসায় এসে দরজায় কলিং বেল দেয়। ঈশা দরজা খুলে দেয়। আপনারা কে? তার আগে বলো, আকাশের সাথে তোমার সম্পর্ক কি? তো আপনাদের কেন বলবো? আর আপনারা কে? আমরা যেই হই না কেন, তোমাকে যা বলা হয়েছে তার উত্তর দাও। দেব না, কি করবেন? যদি নাই বলিস তাহলে তোর কি অবস্থা করব তা নিজেও ভাবতে পারবি না। আমি এখনই ভাইয়াকে বলতেছি, তোমরা দাঁড়াও। ওয়েট, একটু আগে কি বললে? ভাইয়াকে বলবো এটাই ভাবছিলাম। তার মানে আকাশ তোমার আপন ভাই? কিন্তু আপনারা কি ভাবছেন? আর আপনারা কে তা বলেন। আমি তোমার একমাত্র হবু ভাবি হই। কি ভাবি? ভাইয়া তো আমাকে কিছুই বলেনি। আরে ভাবি বলতে এখনো পুরোপুরি হইনি। তা ভাইয়া কি পছন্দ করে আপনাকে? সেটাই তো বড় সমস্যা। কিন্তু কেন? সে অনেক কাহিনী। কাহিনীগুলো বললে আমি তো সাহায্য করতে পারবো। ঠিক আছে, বলছি। একটা কাজ করো, তোমরা আমার রুমে এসে বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। তখন আড্ডা দিতে দিতে সব কথা শুনবো। তা লাগবে না। আরে কিচ্ছু হবে না, আপনারা বসেন, আমি আসতেছি। ওরা রুমে গিয়ে বসে আর ঈশা কফি বানিয়ে চলে আসে রুমে। সাথে আরো কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসে। এইসবের কি দরকার ছিল? এইগুলো খুব কমে। নাও এখন বলা শুরু করো। এরপর ইরা সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পর ঈশাও অবাক হয়, কেননা আকাশ যে ভার্সিটিতে ক্লাস করতে যায় তা ইরার মুখ থেকে শুনতে পেল। হাই আল্লাহ, তাহলে তো অনেক সমস্যা। এখন কি করবেন তাহলে? দেখি না কি করতে পারি ওর মন জয় করার জন্য। আচ্ছা, তোমাদের বাড়িতে তোমরা দুইজন মানে আঙ্কেল আন্টি কি নেই? আমি যখন ছোট ছিলাম তখন বাবা মারা যায়, এরপর ভাইয়া আমাকে মানুষ করেছে। ওহ সরি, বুঝতে পারিনি। তা তোমার ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। যদি থাকতো তাহলে ভাইয়া অবশ্যই আমাকে জানাতো। তোমার ভাই মনে হচ্ছে তোমাকে খুব ভালোবাসে। ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। আমার সব কথা শুনে, আমার কোনো কথাই ভাইয়া ফেলাতে পারে না। আমার একটা কথা রাখবে? কি কথা? তোমার ভাইয়াকে বলো না আমাকে যেন ভালোবাসে। আমার মনে হয় আমার বলাটা ঠিক হবে না, কারণ জোর করে তো আর ভালোবাসা হয় না। আমি ভাইয়াকে বললে ভাইয়া তো রাজি হবে, কিন্তু মন থেকে ভালোবাসতে পারবে না। তাই আমার মনে হয় আমি এইসব বলাটা ঠিক হবে না। ইরা, আমারও ঠিক মনে হচ্ছে ঈশা কিন্তু ভুল কিছু বলেনি। তুই ওকে নিজের চেষ্টাতে ভালোবাসতে পারিস। তাছাড়া তুই আগে যা করেছিস ওনার সাথে, তার সামনে হয়তো এর জন্য এখন তোকে অবহেলা করতেছে। এখন তাহলে কি করব? আমি কি ওকে পাবো না নিজের করে? তার উপর ওই পুলিশ বেটি তানু আকাশের পেছনে জোকের মতো লেগে থাকে। এই তনুটা আবার কে? তানু তোমার ভাইকে পছন্দ করে।
আর আমার চাইতে বেশি? তোমার ভাই ওই মেয়েটাকে সময় দেয় বেশি? আচ্ছা ভাইয়া আসার সময় হয়ে গেছে, তাই আপনারা এখন আসতে পারেন। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। ওরা বের হয়ে চলে আসে। এভাবে আরও 10 দিন কাটতে থাকে। আকাশের ভার্সিটিতে থাকা কাজও শেষ হতে থাকে। এদিকে তানু ভার্সিটিতে আসে প্রতিদিন। এদিকে ইরা কত কিছু করে যাচ্ছে আকাশকে পাওয়ার জন্য। ভার্সিটির শেষ দিন, আকাশের সব কাজ শেষ, তাই সবার থেকে বিদায় নিবে, সেজন্য রুমের সবাইকে বলে বের হয়ে আসে। তখন ইরাও পিছনে চলে আসে। স্যার, স্যার প্লিজ আমাকে গ্রহণ করে নিন না। তুমি ভালো করেই জানো আমি কেন তোমাকে দেখতে পারি না, তবুও কেন আমার পিছনে পড়ে আছো? স্যার আমি জানি ভুল তো মানুষই করে। তাছাড়া আপনি তো নিজেই বলেছেন মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে আপনি কেন পারবেন না তা করতে? বলুন না। আমি তখন তোমাদের স্যার ছিলাম, কিন্তু এখন নেই, তাই এখন এইসব বলে আর কি হবে? তাহলে স্যার আমি যখন আপনার সাথে খারাপ ব্যবহার করেছি তখন আপনি স্যার ছিলেন, তাই আমাকে মেনে নিতে পারছেন না। কিন্তু এখন তো আমি আপনার ছাত্রী নই, আর নাই আপনি আমার স্যার। এখন তো আমি ভালো ব্যবহার করতেছি, তাহলে এখন কেন আমাকে মেনে নিতে পারবেন না? বলুন, বলুন না। এবার ইরার কথায় আকাশ নিজেই পটে যায়। সেজন্য কিছুক্ষণ চুপ করে থাকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে কিছু বলতে যাবে তখনই কয়েকজন লোক ভার্সিটিতে ঢুকে সবার উপর গুলি চালাতে থাকে। আবার কয়েকজন লোক ভার্সিটির গেটের মধ্যে তালা মেরে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং কি বলবে কিছু বুঝতে পারছে না। এইদিকে কিছু বলতে যাবে তখনই কয়েকজন লোক ভার্সিটিতে ঢুকে সবার উপর গুলি চালাতে থাকে। আবার কয়েকজন লোক ভার্সিটির গেটের মধ্যে তালা মেরে দেয়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে আছে। এদিকে ওরা সবাইকে বন্দি করে নেয়। যদিও আকাশ কিছু করতে চায় তাহলে ওখানকার ছাত্রছাত্রীদের জন্য এবং শিক্ষকদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই চুপ করে ওদের ইচ্ছেতে সাড়া দিচ্ছে। এদিকে ওরা সবাইকে একটা রুমের ভিতরে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর, তোমরা এখান থেকে কেউ পালাতে পারবে না। যদি কেউ পালানোর চেষ্টা করো তাহলে তাকে জানে মেরে দেবো। কথাটা শুনে বেশিরভাগ মেয়ে কান্না করতে থাকে, কিন্তু কি করবে, কিছুই যে ওদের করা নেই। এদিকে ইরাও আকাশ বসে আছে। কি ব্যাপার, চুপ করে আছো যে? কিছু তো বলো। কি বলবো? যা যা একটি মেয়ে তার প্রিয় মানুষটার কাছ থেকে শুনতে চায়। কিন্তু তা আমি বলতে পারবো না, আর তুমি আমার প্রিয় কোনো ব্যক্তিও না। কিছুক্ষণ পর তো আমরা মরেই যাব, তাহলে আমার মনের শেষ ইচ্ছে তো পূরণ করতেই পারেন। কে বলেছে আমরা মরতে যাচ্ছি? কে বলবে মানে? ওই লোকগুলো মাত্রই তো বলল আমাদের মেরে ফেলবে। মারবে না। কেন মারবে না? তার কারণ ওরা আমাদের যে জিনিসটার জন্য আটকে রেখেছে, ওই জিনিসটা যখন ওরা না পাবে ততক্ষণ আমাদের কেন কাউকেই মারবে না। তবে সরকারকে ভয় দেখানোর জন্য 5 জনের মতো লোককে মেরে ফেলতে পারে। কি আমরা কি দোষ করেছি যে ওরা আমাদের কেন মারতে চায়? ওরা যার জন্য এসেছে যদি ওটা পেয়ে যায় তাহলে আমাদের আর কিছু করবে না। এইদিকে ভার্সিটি হাইজ্যাক করার বিষয়টা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এইদিকে তানু নিউজটা শুনে তাড়াতাড়ি করে কিছু ফোর্স নিয়ে চলে আসে ভার্সিটিতে, কিন্তু ভার্সিটি গেট বন্ধ, তাই কোনোভাবে ভিতরে যেতে পারছে না। তার সাথে আরও তো অনেক রকমের বাহিনী তো আছে। বাইরে থেকে আকাশকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে কল রিসিভ করছে না, কেননা অনেকের মধ্যে আকাশের মোবাইলটা লুকিয়ে রেখেছিল, যার জন্য ওর মোবাইলটা এখনো খোলা। কি ব্যাপার, ফোন কেন রিসিভ করছে না? ম্যাম, কার কথা বলতেছেন? আর কে কল রিসিভ করছে না? কেউ না। ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন তাহলে কি করা যায়? জানি না কি করব। কিছুক্ষণ ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ ও ইরা বসে আছে। কি হলো, কিছু কি ভাবলে? কোন ব্যাপারে? এই যে আমাকে ভালোবাসার ব্যাপারটা। কখনোই না। ইরা রাগ করে বসে আছে। এইদিকে কিছুক্ষণ পর যারা ভার্সিটিতে এসে হাজির করেছিল ওরা সবাই চারিদিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না, তাই তোমরা শান্ত হয়ে বসে থাকো। আমরা এখানে যে কাজে এসেছি ওই কাজটা যদি হয়ে যায় তাহলে আমরা সবাইকে এখানে বাঁচিয়ে রাখবো, নয়তো কাউকে এখানে বাঁচিয়ে রাখবো না। ওদের কথা শুনে ছাত্রছাত্রী তো আরো ভয়ে আছে। প্লিজ ভাইয়া, আমাদের ছেড়ে দিন। আমরা কি দোষ করেছি বলেন? তোরা কোনো দোষ করিসনি, করেছে তোদের সরকার।
তাহলে তোদের যদি বাঁচাতে হয় তাহলে আমাদের শর্ত ওনারা মেনে নিলেই হবে। ভাই কি শর্ত আপনাদের? ওই শর্তের কথা তোদের বলে কি হবে, বলবো তোদের সরকারকে। দেখি ওদের কাছে তোদের প্রাণ আগে নাকি আমাদের বড় ভাইয়ের প্রাণ আগে। এই তোরা ভিডিও বানা যাতে করে সবাই বুঝতে পারে। এদিকে ওরা ভিডিওর মধ্যে ওদের সব রকম ডিমান্ড এর কথা বলে দেয়, আর এই ভিডিও এই দেশের সরকারের কাছে পৌঁছে যায়। ওনারা সব কিছু নিয়ে কথা বলতে থাকে, আজও ওদের দাবি মেনে নিবে কিনা সব কিছু। এখন তাহলে আমাদের ওদের দাবি মেনে নেওয়াটা ভালো হবে, কেননা আপনি তো জানেন আমাদের দেশে প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদের আটকে রেখেছে। যদি ওরা মরে যায় তাহলে বুঝতে পারছেন তো কি কি হতে পারে আমাদের দেশে। ওনার সব দিক দিয়ে বিবেচনা করে ডেভিলকে ছেড়ে দিতে বাধ্য হয়, তাই কিছু অফিসার যায় ডেভিলের কাছে। ডেভিল তোমার সাথে কিছু বড় অফিসার এসেছে দেখা করতে। আমি জানি কেন এসেছে ওনা দেখা করতে, তাই ওদের পাঠিয়ে দে। কি ওনারা আসবে তোর কাছে? উল্টো তোকে যেতে হবে ওনাদের কাছে। যাই হোক না কেন আমাকে এখান থেকে বের করে নিয়ে গেলেই হবে। এই জন্য স্যার এসেছে তোর সাথে কথা বলার জন্য। চল তাহলে। কিছু পুলিশ অফিসার ডেভিলকে নিয়ে চলে আসে ওদের স্যারের কাছে। স্যার এ হচ্ছে ডেভিল। তুই তাহলে ডেভিল? তোর জন্য আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আজকে বন্দী হয়ে আছে, তাই ওদের দিকে তাকিয়ে আজকে তোকে ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবি, তোকে কিন্তু আজকের এই ফল খুব তাড়াতাড়ি ভোগ করতে হবে। ও তাই নাকি? তাই তোকে এখন নিয়ে যাব। তার আগে কিছু ফর্মালিটি আছে, এইগুলো পূরণ করতে হবে। যাই করিস না কেন তাড়াতাড়ি করবি, কেননা তোরা যত দেরি করবি ততই ওই দিকে লোক মরতে থাকবে। দেখো, ওদের শর্ত অনুযায়ী তোমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে কেন ওদের প্রাণ নিতে চাইছো? এই জন্য তো বললাম তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, কাল তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, এত কাল যখন অপেক্ষা করতে পেরেছি তখন আর এই সময়টুকু অপেক্ষা করলে কি আর এমন হবে? এইদিকে সব কিছু ঠিক হয়, কিন্তু ওইদিকে বাদলাও যত সব সমস্যা। কিছুক্ষণ পর ওখানে কি করব এখন? এইভাবে কতক্ষণ ওদের থেকে পালিয়ে বাঁচবো আমরা? কে বলেছে আমরা পালিয়ে বাঁচতেছি? কি আমরা তো কখন থেকে শুধু পালিয়েই যাচ্ছি। আমি পালাচ্ছি না, তোমাকে পালাতে সাহায্য করতেছি। আমি মোটেও পালাবো না। কেন? তোমাকে এখানে একা রেখে আমি পালাতে পারি না। তাহলে তোমার কিছু হয়ে গেলে আমি একা বাঁচতে পারবো না। এবার ইরার কথাগুলো আকাশকে একটু ভাবায়, কেননা ইরা এখন যে কথাগুলো বলতেছে তা সত্যি বলছে। কেননা এর মধ্যে কোনো রকম খারাপ লাগা কিছু নেই, কেননা একটা মেয়ে আর যাই করুক এরকম কোনো কথা কখনোই বলবে না। কিন্তু আকাশ কি করবে তাই ভাবছে, কেননা সে চায় না কোনোভাবে কেউ ওর পরিচয় জেনে যাক। কিন্তু এখন দেখতেছে কোনো কিছু আর পেরে উঠতেছে না। কিছুক্ষণ পরে তোমার ব্যাগে রুমাল হবে তো? এই নাও রুমাল। রুমাল দিয়ে মুখটা বেঁধে নেয়। এরপর ইরাকে সাথে নিয়ে একটা রুমে যায়। রুমে গিয়ে কি কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিতে থাকে। সবটা বুঝতে পারেনি কারণ রুমাল দিয়ে মুখটা বেঁধে নেয়। এরপর ইরাকে নিয়ে একটা রুমে যায়। রুমে গিয়ে কি কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিতে থাকে। সবটা বুঝতে পারেনি কারণ একবার বলাতে কয়জনই বা সব কিছু মনে রাখতে পারে। কিছুক্ষণ পর এই বন্দুকটা রাখো তোমার কাছে, যদি প্রয়োজন পড়ে তাহলে ইউজ করবে, নয়তো করার দরকার নেই। তুমি এত কিছু কি করে পেলে? তা পরে বলবো, এখন আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? ওই ছেলেগুলোকে বাঁচাতে। এর জন্য তো প্রশাসন আছে, তুমি কেন নিজের প্রাণটা দিবে? আমার কিছু হবে না। এইদিকে ইরার কাছ থেকে চলে আসে, এসে ওদের এক এক করে গুলি করতে থাকে। তখন ওদের মধ্যে অনেকে সেই ভিডিওটা লাইভে দেখাচ্ছিল। তখন ওখানে দেখতে পাওয়া কিছু লোক আকাশকে দেখে চিনতে পারে। এটা কি করে সম্ভব? কেন কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? আকাশ ওই ভার্সিটিতে কি করে? আকাশকে? আকাশের পরিচয় জেনে তোমাদের কোনো কাজ নেই। তবে এতক্ষণ ধরে আমার চিন্তা থাকলেও এখন আর আমার কোনো চিন্তা নেই। ও একাই সব কিছু সামলে নিতে পারবে, তাই নিশ্চিন্তে থাকতে পারো। প্লিজ স্যার বলুন না কে এই আকাশ? তাহলে শোনো, আকাশ একজন ব্ল্যাক ম্যান। ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলো মিশন ও নিজে করে থাকে। আকাশকে আমি ছোটবেলা থেকে চিনি। তাহলে চলো তোমাদের আকাশের সম্পর্কে কিছু তথ্য বলি। ছোটবেলায় যখন ওর বাবা মা মারা যায় তখন আকাশের বয়স ছিল 20 বছর। তার সাথে ওর একটা বোনও আছে। আকাশের বাবা মাকে হত্যা করা হয়েছে, এটা শুধুমাত্র আকাশের ধারণা, কিন্তু এখনও এর কোনো সূত্র আমরা পাইনি। অতীত, আকাশ ওর বাবা মা আর ছোট বোনের সাথে বেড়াতে যাচ্ছিল, তখন পথের মধ্যে ওনাদের উপর অ্যাটাক হয়, আর ওই অ্যাটাকে আকাশের বাবা মা মারা যায়। কেননা
আকাশের পরিবারকে মারাই ছিল ডেভিলের মূল কাজ। আপনারা একটু আগে যে ডেভিলের কথা শুনেছেন, এটাই হচ্ছে সেই ডেভিল যে আকাশের বাবা মাকে মেরেছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। কিছুক্ষণ পর, বাবা কথা বলো, বাবা কথা বলো, তুমি আমাকে এইভাবে একা ফেলে যেতে পারো না বাবা। আকাশ, আমার হাতে যে আর বেশি সময় নেই। আমি মারা যাওয়ার আগে তোকে কিছু দিয়ে দিতে চাই। কি বাবা? এই নে একটা চাবি আর এই নে ঠিকানা। এখানে তুই অবশ্যই যাবি, তবে যাওয়ার আগে এই কার্ডটা অবশ্যই তুই সাথে রাখবি। কি আছে এতে বাবা? এর ভিতরে আছে তোর ভবিষ্যৎ আর ঈশাকে মানুষ করার মতো চাবিকাঠি। কিন্তু বাবা, তোমাদের ছাড়া আমরা থাকবো কি করে? থাকতে হবে আকাশ, আমি তো আর বাঁচব না, তাই ঈশাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, ওর খেয়াল রাখবি। এদিকে আকাশের বাবা মা দুজনেই মারা যায়। ওর বাবার দেওয়া সবকিছু আকাশ সামলিয়ে রাখে। ওর বাবা মায়ের মৃত্যুর 1 মাস পর আকাশ ওই ঠিকানায় যায়, গিয়ে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তখন ওই কার্ড বের করে, এতে করে ওখানে কিছু দরজা দেখতে পায়। তাই অনেকটা ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে যাওয়া মাত্রই আকাশ দেখতে পাচ্ছে ও যেন এক অন্য দুনিয়ার ভিতর চলে এসেছে। ওখানে থাকা লোকগুলো আকাশের দিকে বন্দুক তাক করে আছে। এই ছেলে, কে তুমি? ভিতরে আসলে কি করে? আমাকে আমার বাবা এইগুলো দিয়েছে, বলেছে এখানে আসার জন্য। কই দেখি। আমি আপনাকে কেন দেখাবো? বাবা বলেছে মিস্টার শরীফ স্যারকে দেখাতে। দাঁড়াও, আগে তোমার তল্লাশি নেই, তারপর দেখি কি কি করা যায়। ওরা তল্লাশি করেও কোনো কিছু পায়নি, তাই আকাশকে ওদের বড় স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। স্যার, আপনার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে। কি? একটা ছেলে আসবে আমার সাথে দেখা করতে? তোমরা কি পাগল হয়ে গিয়েছো? এখানে আমাদের এজেন্ট ছাড়া আর কোনো ব্যক্তি কি এখানে আসতে পারে? স্যার, ওই ছেলের কাছে আমাদের সবকিছু আছে, এই জন্য আমরা কিছু করিনি এখনো। নিয়ে এসো আমার কাছে। কিছুক্ষণ পর ওদের নিয়ে আসা হলো। এইদিকে আকাশ ভয়ে ভয়ে ওনার কাছে যায়। এটা বাবা আপনাকে দিতে বলেছে। শরীফ সাহেব ওইগুলো নিয়ে পড়তে থাকে। উনি সবটা পড়ে বুঝতে পারে আসলে আকাশকে আর ওর পরিচয় কি। উনি কথাটা শুনে আকাশকে জড়িয়ে ধরে। তুমি শাহজাহানের একমাত্র ছেলে? জি, আমি একমাত্র ছেলে, আর আমার একটা ছোট বোনও আছে। তুমি কি তোমার বাবার মতো হতে চাও? কে না চায় তার বাবার মতো হতে? কিন্তু আমার বাবা কি ছিল যে আমাকে তার মতো হতে হবে? তোমার বাবা যে কি ছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা তোমাকে বলতে পারবো, আজকে থেকে তোমাদের সব দায়িত্ব আমি নিলাম, আর তোমাকে তোমার বাবার মতো গড়ে তুলবো আমি। কিন্তু বাবা কি ছিল? এখন তোমাকে জানতে হবে না, তুমি এখন আমার সাথে আসো, তারপর আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবে কাজ করবে। ঠিক আছে, তাই হবে। কিছুদিনের মধ্যে শরীফ সাহেব আকাশকে ট্রেনিং করাতে থাকে। অফিসিয়ালভাবে আকাশকে ইচ্ছে করলে এজেন্ট বানাতে পারবে না, কারণ হচ্ছে আকাশের বয়স কম এখনো, তাই ওকে সব ধরনের ট্রেনিং শিখাবে। তারপর যখন ওর প্রাপ্ত বয়স হবে তখন সরাসরি ওর কাগজপত্র ঠিক করে ওকে এজেন্ট করে নেওয়া হবে। এভাবে 2 বছর চলে যায়। আকাশ ওর কাজ প্রায় 80% করে ফেলেছে। আর এই 2 বছরে তার সাথে পড়াশোনা তো আছে, কিন্তু এই বাকি 20% এর জন্য আকাশকে ওর কাগজপত্র জমা দিয়ে আইডি খুলে দিয়ে সাইবার ক্রাইমের ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে। কেননা এখন যে ট্রেনিং দেওয়া হয়েছে তা নিজেকে রক্ষা করা আর শত্রুকে মারার জন্য, কিন্তু ডিজিটাল কোনো কিছু এখনও শিখতে পায়নি। কেননা তা শিখতে হলে আকাশকে আগে ওদের এজেন্ট হতে হবে এবং আইডি খুলে তারপর কাজ শিখতে হবে। এই 2 বছরে ঈশাও বড় হতে থাকে। বর্তমানে ঈশার বয়স 16 আর আকাশের 24 বছর হয়ে যায়। আকাশ ব্ল্যাকম্যানের একজন অফিসিয়াল সদস্য হয়ে যায়। এইদিকে ভাইয়া ভাইয়া, আমার না ভয় করছে। ভয় কেন করবে? এই যে বাসায় একা একা থাকতে, তুই প্রতিদিন চলে যাস আবার চলে আসিস, কিন্তু আমি একা একা থাকতে পারি না। ভয় পাস না, এখন থেকে আমি এখানেই থাকবো। তাছাড়া তোকেও আমি নতুন একটা জায়গায় নিয়ে যাব, আর ওখানে আমরা থাকবো। কিন্তু আমার তো 1 মাস পরে ফাইনাল পরীক্ষা। তোর পরীক্ষা শেষ হলেই নতুন জায়গায় আমরা চলে যাব। ঠিক আছে ভাইয়া। এইভাবে ঈশার পরীক্ষাও শেষ হয়ে গেল। ওরা নতুন জায়গায় ওঠে আর এইভাবে ওদের দিন চলতে থাকে। তারপর যতগুলো গুরুত্বপূর্ণ মিশন হয় সেগুলোতে আকাশ নিচে যায়। অতীত শেষ। বর্তমানে আকাশ এখন ভার্সিটির ভিতরে। ওর কাছে তেমন কোনো ভালো হাতিয়ার নেই, শুধুমাত্র একটা শটগান ছাড়া। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসতেছি। না, আমাকে একা রেখে তুমি মৃত্যুর মুখে যেতে দিব না। কথা দিচ্ছি আমি ফিরে আসব। কথা দাও তুমি আমাকে ভালোবাসবে।
কথা দিলাম ঈশা আমাকে সব কিছু বলেছে। আমি ঈশার কথা রাখতে তোমাকে ভালোবাসবো। আর তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন আর আমি না করব না। ইরা খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। ইরা থেকে বিদায় নিয়ে ভার্সিটির কমন রুমের দিকে যেতে থাকে। রাস্তায় যাকেই পাচ্ছে তাকে কৌশলে মারতে থাকে। যাদেরকে মারছে তাদের হাত পা মাথা যেটাই পাচ্ছে সেটাই বাহিরে পাঠিয়ে দিচ্ছে। এদিকে মোটামুটি অনেক লোককে মারা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যার উনি এতটা সাংঘাতিক লোক? এতটাই। একটা কাজ করো, তোমরা ডেভিলকে নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার। পুলিশ ডেভিলকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ এক এক করে মারতে থাকে ওদের। কি ব্যাপার অফিসার, আমাদের বসকে কখন ছাড়বে? ওনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, তাই ওদেরকে কিছু করবেন না? এই তো ভালো ছেলে। কিছুক্ষণের মধ্যেই ডেভিলকে নিয়ে আসা হলো। ডেভিলকে নিয়ে ওরা ভিতরে যাবে। তানু দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এরা কারা? এ হচ্ছে ডেভিল। একে সারার জন্যই ওরা ওইভাবে এদের আটকে রেখেছে। তাহলে ওদের হাতে তুলে দিন তাড়াতাড়ি। ওদের হাতে তুলে দিলে যে ওরা সবাইকে ছেড়ে দেবে তা তো আমরা শিওর না। তাহলে স্যার কি করবো এখন? সেজন্য আমরা ওদের কিছু শর্ত দিব। এরপর পুলিশ অফিসার ওদের কিছু শর্ত দেয়। শর্ত ওরা মেনে নেয়। ভার্সিটিতে থাকা প্রথমে 300 জন ছাত্রছাত্রীকে ওরা বের করে দেয়। তার মধ্যে আকাশ ও ইরা ছিল, কেননা আকাশের কাছে কোনো হাতিয়ার ছিল না ভালো। তাই আকাশ ওদের সাথে ইচ্ছে করলেও পারবে না। আর যদিও পারতে যায় তাহলে আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এদিকে আকাশকে দেখে তানু বলে, আকাশ তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। তা অফিসার আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসতেছি। ঠিক আছে স্যার। 10 মিনিট আকাশ ডেভিলকে নিয়ে একে ভিতরে যেতে চায়। তানু ও ইরা অনেক মানা করেছে, কিন্তু ওদের কোনো কথাই না শুনে ভিতরে যেতে থাকে। যেতে যেতে আকাশ ডেভিলকে বলে, ডেভিল আজকে যে তোর শেষ দিন তা কি তুই জানিস? মানে কে মারবে আমাকে? আমি মারব। তুই কি জানিস আমাকে মারলে তোর এই কলেজের কি হবে? তুই ওদের চিন্তা না করে তোর চিন্তা করতে থাক, কেননা তুই ভিতরে যাওয়ার পর আমি তোকে আর তোর লোকেদের মেরে ফেলবো। ওহ তাই নাকি? দেখি কে কাকে মারে। ওরা দুজনে ভিতরে যেতে থাকে। ভিতরে যাওয়ার আগে আকাশ কৌশলে ডেভিলের পকেটে বোমা দিয়ে দেয়, যার রিমোট আকাশের হাতে ছিল। শর্ত অনুযায়ী তোমাদের বসকে নিয়ে এসেছি, এখন ওদেরকে ছেড়ে দাও। তাই করো, ওদের ছেড়ে দাও আর বাকি লোকদের এখানে আসতে বলো। তার আগে একে কিছুক্ষণ মেরে নেই আমি। ডেভিলের লোক ওদের বাকি লোকেদের কল দিতে থাকে আর ডেভিল আকাশকে কয়েকটা ঘুষি দিতে থাকে, কেননা এতক্ষণ ধরে ডেভিলকে মারার হুমকি দিয়েছিল সেজন্য। এদিকে ডেভিলের বাইরে থাকা কোনো লোকই কল ধরছে না। বস ওরা কেউ তো কল ধরছে না। ধরবে কি করে, ওরা তো কেউ বেছে নেই। আর বাইরে কতজন ছিল? এই তো 20 জনের মতো, আর এই রুমে আমরা 10 জন। কল যখন ধরছে না তখন আমরা এখান থেকে পালাই। ওদের পালানোর জন্য আলাদা হেলিকপ্টার আনা হয়, তবে ওই হেলিকপ্টার ওদের লোকই চালাবে। কিছুক্ষণ পর সবগুলো ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয় আর ডেভিল ওর লোকদের সাথে একটা হেলিকপ্টারে করে যেতে থাকে। যাওয়ার আগে ডেভিল বলেছিলাম না আমি ওখান থেকে জীবিত হয়ে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। আমিও বলেছিলাম তোকে জীবিত ফিরতে দিব না। হাতের ইশারা করে ডেভিলের দিকে। তার সাথে আকাশ হাতের রিমোট ডেভিলকে দেখায়। ডেভিল রিমোট দেখে ওর শরীরে কিছু একটা খুঁজতে থাকে, দেখে ওর পকেটে বোমা লাগানো। তাই ডেভিল ফেলতে যাবে, তার আগে রিমোট দিয়ে বোমা ব্লাস্ট করে দেয়। এতে করে ডেভিল আর ওর লোকেরা ওখানেই মারা যায়। মারা যাওয়ার পর আকাশ ওখান থেকে ফিরে আসতেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ঈশা আসে ওখানে। ভাইয়া তুই ঠিক আছিস তো? বোন আমি ঠিকই আছি। তাহলে আমি রাপুকে ভাবি হিসাবে পাচ্ছি তো? পাচ্ছিস। আমিও তোমাকে সেই আগের মতো খ্যাত প্রফেসর হিসেবেই চাই। এখানে আকাশের প্রফেসরের বাহিরে আরও একটা পরিচয় আছে, যা শুধুমাত্র পাঠক পাঠিকাগণ আপনারাই জানেন। এর বাইরে আর কাউকে জানানো হয়নি, কেননা গল্পটা যেহেতু প্রফেসরকে নিয়ে লেখা, তাই আকাশের বাকি চরিত্র এখানে নিয়ে আসার কোনো দরকার নেই। সেজন্য ওর চরিত্রটা লুকানো থাকুক। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।